এই জিনিসটা ভারতে এই মুহূর্তে হওয়ার খুব বেশি দরকার আছে বলে আমি মনে করি। প্রায় 72 কোটি এখনো পর্যন্ত আমাদের জনসংখ্যার অর্ধেক মানুষ তাতে এফেক্টেড হবেন। যে রিজার্ভ ব্যাংকের মতন একটা প্রতিষ্ঠান তারা বলেছে আজকে জিনিসপত্রের দাম ভারতে যা আছে 2027 সালে তার দ্বিগুণ হয়ে যাবে। আমেরিকার মানুষ আমাদের দেশের পণ্য কিনতে, খুব কৃষি পণ্য কিনতে খুব খুব আগ্রহী হবে। নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আপনারা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই আলোচনায় আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। আহ, প্রকৃতপক্ষে একটা নয়, একটার সঙ্গে সম্পর্কিত আরেকটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে যে আজকে সকালেই আপনারা সবাই জানতে পেরেছেন এবং আমরাও জানতে পেরেছি যে ভারত এবং আমেরিকার যে অন্তর্বর্তীকালীন যে চুক্তি, বাণিজ্য চুক্তি, সেটা সই হয়ে গেছে এবং সেটা দুপক্ষই সেটা প্রকাশ করেছে এবং সেই চুক্তির কপি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, তিনি এই চুক্তি সম্পর্কে উচ্ছ্বসিত হয়ে নানা ভালো ভালো দিক তুলে ধরেছেন এবং সেটাই এখনো পর্যন্ত গদি মিডিয়ায় তুমুলভাবে প্রচারিত হচ্ছে। কিন্তু তার যে অন্য দিকটা আছে সেটা তিনিও বলেননি এবং গদি মিডিয়া কখনো সেটা আপনাদের সামনে আনবে না। আমরা আমাদের যথাসাধ্য যতটুকু সাধ্য সেটুকু আমরা চেষ্টা করব সেটাকে তুলে ধরার জন্য, এবং তার সঙ্গে আমরা কিছু ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিওগুলো এই সম্পর্কে যারা বিশিষ্ট মানুষ তারা যে সমস্ত ভিডিওগুলো করেছেন, এবং কংগ্রেসের পক্ষ থেকেও যে প্রেস কনফারেন্স করা হয়েছে তারও ভিডিও আপনারা দেখবেন। जिसका डर था वही हो रहा है। खाली कृषि मंत्री के बयान मत देखिए, खाली वाणिज्य मंत्री की चिकनी चुपड़ी बातें मत देखिए, एक्चुअल स्टेटमेंट देखिए, अमेरिका के बयान देखिए और इस कड़वी हकीकत का सामना करने के लिए तैयार हो जाइए। इस देश के किसान संगठनों ने, संयुक्त किसान मोर्चा ने कॉल दिया है इसका विरोध करने का। भारत के किसान और किसान संगठनों को अब कमर कस लेनी चाहिए। এই বিষয়টির সঙ্গে সম্পর্কিত বলে এপস্টিন ফাইলকে যুক্ত করা হচ্ছে, বিরোধী পক্ষ করেছে এবং অনেক বিদ্যুৎ জন্য এটা করেছে। অতএব আমরা সেটাকেও বোঝার জন্য চেষ্টা করব যে এপস্টিন ফাইলে নতুন করে আবার কি কি খোলাসা হলো। এই সমস্ত বিষয়টিকে আজকে বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে রয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী ভারতীয় অধ্যাপক ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। তিনি অধ্যাপনা করার পাশাপাশি সমাজকর্মী, রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন লেখক, এবং তার সঙ্গে তার যে আন্তর্জাতিক সম্পর্কের যে অভিজ্ঞতা এবং ভারত এবং আমেরিকা দু দেশের অর্থনীতিকে নিজের চোখে যে দেখা, সেই সমস্ত অভিজ্ঞতা আজকে তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং এই বিষয়টি যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমার মনে হয়েছে যে আমরা পার্থবাবুকে পেয়ে আজকে খুবই উপকার হয়েছে। এবং পার্থবাবুকে আমি সকালেই অনুরোধ করেছিলাম যে আপনি এই বিষয়টা একটু বলুন। আপনি আমাদের দর্শকরা তার এটা অনেকভাবে শুনতে চাইছেন, অনেকে ফোন করে আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে আপনি যে আগের ভিডিওটা করেছিলেন, যেটা ট্রাম্পের সমাজ মাধ্যমের যে পোস্টের ভিত্তিতে, তারপরে প্রকৃত কি হলো সেটাই। এবং আমরা দেখছি যেটা আমরা যে ভিডিওতে যেটা বলেছিলাম একদম হুবহু সেটাই হয়েছে, যেটা ট্রাম্পের যিনি তার ভিত্তিতে করা, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে করা। পার্থবাবু, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে ভারতের কৃষিতে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো আহ, কোনো বিদেশি বাণিজ্য চুক্তি এভাবে ঢোকেনি। ভারতের কৃষির সঙ্গে যুক্ত প্রায় 72 কোটি মানুষ, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় জনসংখ্যার অর্ধেক। এইটা আপনি কিভাবে দেখছেন? এই আজকের যে এই যে ট্রেড ডিল হলো, ইন্টারিম ট্রেড ডিল, তাতে কি ভারতের কতটা উপকার হবে বলে আপনার মনে হচ্ছে? না না, পীযূষ গোয়াল একদম মিথ্যে কথা বলছেন, নির্লজ্জ কথা বলছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, নির্লজ্জ মিথ্যে কথা বলছেন। ভারতের কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এই যে যে ট্রেড ডিল ট্রাম্পের সঙ্গে হয়েছে মোদির, এতে ভারতের কৃষকরা সর্বশান্ত হয়ে যাবে এবং না খেতে পেয়ে মারা যাবে। তার কারণ হচ্ছে যে ভারতে কোনো কৃষি পণ্য ভারতীয় কৃষকদের আর ভারতে বিক্রি করার কোনো জায়গা থাকবে না, কারণ আমেরিকা থেকে সমস্ত কৃষি পণ্য ভারতে সরবরাহ করার অধিকার তাদের দেওয়া হয়েছে। এবং সেটাও হয়েছে 0% শুল্কে। অর্থাৎ তাদের একটা পয়সা
কোনো কর দিতে হবে না, যেটা একটা অবিশ্বাস্য ঘটনা। যেখানে ভারতের মতন একটা কৃষি প্রধান দেশে, যেখানে 72 কোটি মানুষ কেবলমাত্র আহ, যারা কেবলমাত্র জমির ফসলের উপরে তাদের চলে, যেটা ভারতের সবচাইতে বড় সংখ্যক কৃষি শ্রমিক, এবং যারা চাষবাস করে খান, ছোট ছোট প্রান্তিক চাষি, যাদের সামান্য একটু জমি আছে, তারা হয়তো কিছুটা আম, মসুর ডাল উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করেন, বা হয়তো তারা একটুখানি জোয়ার বাজরা, আহ, ধান গম সয়াবিন সর্ষে, আহ, তা সমস্ত কিছু এখন বিদেশ থেকে, আমেরিকা থেকে আনা হবে, এবং তার জন্যে তাদেরকে কোনো রকম শুল্ক দিতে হবে না। এটা হচ্ছে মানে ভারতের সম্পূর্ণ আত্মা, সেটাকে বিক্রি করে দেওয়া। মোদি সেই কাজটি করেছেন, এবং $500 বিলিয়ন আমেরিকান পণ্য ভারতে জোর করে চাপিয়ে দেওয়া হবে 0% শুল্কে, যেটা ভারতের বাজেটের থেকে বোধহয় বেশি, বা প্রায় এক। অর্থাৎ ভারতের যে টোটাল যে আর কি বাজেট, তার কাছাকাছি সংখ্যক। কিভাবে সেটা করা হবে পীযূষ গোয়েলও বলেননি, আর মোদি তো কোনো কথার উত্তরই দেন না, কোনো প্রেস কনফারেন্সও করে না। ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, এবং তার বিনিময়ে ভারত কি পাচ্ছে? তার বিনিময়ে ভারত পাচ্ছে যে আমেরিকার কাছ থেকে তেল কিনতে ভারত বাধ্য হবে। ভেনেজুয়েলার তেল, আমেরিকার তেল কিনতে ভারত বাধ্য হবে। রাশিয়ার তেল সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। রাশিয়ার সঙ্গে এতকালের যে ভারতের সম্পর্ক, সেটা একেবারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ভারতের যে জিনিসগুলো দিন আমেরিকাতে ইলেকট্রনিক্সের জিনিস বা চামড়া, বা এই যে ভারত সবচাইতে আহ, উম, আহ, বেশি বিফ সরবরাহ করে আমেরিকাতে, সেই সমস্ত জিনিসগুলো ভারত এতদিন 3% শুল্কতে আমেরিকাতে রপ্তানি করত। সেটাকে ট্রাম্প ওই জোর করে পহেলগামের পর, এবং এই অপারেশন, যেটা হয়েছিল সেটা সিন্দুর। সিঁদুর, হুম। সেটার পরে সেটাকে জোর করে 50% করে দিয়েছিল, ভারতকে শাস্তি দেওয়ার জন্য। রাশিয়ার সঙ্গে সম্পর্ক যাতে ভালো না থাকে, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 50% করে দিয়েছিল। সেটাকে নামিয়ে 18% করা হয়েছে। 3% থেকে 18 হয়েছে, সেটার কথা গদি মিডিয়া বলছে না। তারা 50% থেকে 18% করা হয়েছে, তাতে নাচছে। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে ভারতের অর্থ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন না, যেটাকে বলা হয় জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ক্রপ, অর্থাৎ যেগুলোতে ভেতরে নানাভাবে ডিএনএ চেঞ্জ করে যে সমস্ত ক্রপগুলো তৈরি করা হয়, জিএম যেগুলো প্রোডাক্ট, হ্যাঁ, শরীর জিএম পক্ষে প্রোডাক্ট। মারাত্মক মারাত্মক ক্ষতিকারক, ক্যান্সার হয়। এবং এই মনস্যান্টো বা এই ধরনের যে সমস্ত আমেরিকান কর্পোরেশন, তারা ভারতে চাষিরা, লক্ষ লক্ষ চাষি আত্মহত্যা করেছে মনস্যান্টো ঋণ শোধ করতে না পেরে। সেই মনস্যান্টোর বাজার আরও খুলে যাবে। আমেরিকার জিএম, জেনারেল মিলস, কেলগস, হাজার রকমের বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরি করা নানা রকম খাদ্যদ্রব্য, আহ, মানে সমস্ত কিছু, কর্ন, আমেরিকার যেটা সবচাইতে বড়, যেটা একটা প্রোডাক্ট, সমস্ত ভুট্টা। কিছু ভারতে সরবরাহ করা ভারতের হবে। এবং মকাই, আমরা ভারত বেশিরভাগ উত্তর ভারতে একেবারে, মকাই বলে, আমরা এখানে ভুট্টা বলি যেটাকে, আমরা হ্যাঁ, এখানে বাঙালি। ভুট্টা বলি। এই এই সমস্ত জিনিস আমেরিকা থেকে, এবং কর্ন থেকে বিশাল, কর্ন থেকে হাজার রকমের প্রোডাক্ট তৈরি হয়। কর্ন থেকে তার সঙ্গে নানা রকম কেমিক্যাল হাজার রকমের কর্ন যে আহ, সরাসরি এই চুক্তিতে আপনি দেখবেন, চুক্তিতে বলা কর্ন কথাটা না উল্লেখ করে এখানে ডিডিজে বলা হয়েছে। হ্যাঁ, ডিডিজে বলা হয়েছে, খুব সূক্ষ্মভাবে। যার মানে হচ্ছে যে ওই এই ধরনেরই প্রোডাক্ট যেটা কর্ন, এবং সয়াবিনটাকে না বলে সয়াবিন অয়েল বলা হয়েছে। হ্যাঁ, ওই একই ব্যাপার। এই এই সমস্ত যে, এবং সবচাইতে যেটা মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে একে তো ভারতের কৃষকরা একেবারে হয়ে যাবে, কারণ তাদের বিক্রি করার জন্য কোনো বাজার আর থাকবে না। আমেরিকান প্রোডাক্টে বাজার ছেয়ে যাবে, কৃষি পণ্যতে বাজার ছেয়ে যাবে।
এবং সেটাও 0% শুল্কর শর্তে সেই জিনিসগুলো আমেরিকা ভারতের বাজারে বিক্রি করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে যত রকমের জেনেটিক্যালি মডিফাইড যত রকমের খাদ্যদ্রব্য, আহ, উম, চাইতে বড় মার্কেট হচ্ছে আমেরিকা এবং ভারত। দুটো দেশ হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড জিএম, যেটাকে বলা হয় জিএম ক্রপ, তার সবচাইতে দুটো বড়, সারা পৃথিবীর মধ্যে তিনটে সবচাইতে বড় বাজার আছে, আমেরিকা, ভারত আর ব্রাজিল। এই ভারতে সেই সমস্ত জিএম ক্রপ একদম ছেয়ে যাবে। আর ভারতে যে সমস্ত খাবার মানুষ কিনতে বাধ্য হবে, খেতে বাধ্য হবে, তাতে হাজার রকমের বিষাক্ত কেমিক্যাল থাকার ফলে দেশের মানুষের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়বে। মানে অবিশ্বাস্য, অবিশ্বাস্য, মানে এরকম কোনোদিনও কল্পনাও করা যায় না যে কোনো প্রধানমন্ত্রী নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের মানুষের সর্বনাশ করে, কৃষকের সর্বনাশ করে এরকম একটা চুক্তি আমেরিকার সঙ্গে কেউ কখনো কল্পনা করা যায় না। এবং এর পেছনে হচ্ছে যে মোদিকে সবাই বলছে মোদিকে ব্ল্যাকমেল করা হচ্ছে। মোদির এপস্টিন ফাইলসে মোদির নাম পাওয়া গেছে। মোদির সম্পর্কে অনেক রকমের আর্টিকেল, তথ্য প্রমাণ সহ দেখানো হয়েছে যে সে কিভাবে ইসরায়েলে গিয়ে ইসরায়েলকে সমর্থন করেছিল। তার বিনিময়ে ইসরায়েল ভারতকে 170 বিলিয়ন ডলারের অস্ত্র ভারতকে সরবরাহ করেছে। ইসরায়েলের মোদি গিয়ে দেখা করার পরে, এবং সেখানে নাকি সে নাচ গান করেছে। আমি জানি না তার সত্যতা, আমি জানি না, কিন্তু অনেক রিপোর্টে এই সমস্ত খবর বেরোচ্ছে। মোট কথা, তার সঙ্গে আমেরিকার অস্ত্র কিনতে ভারত বাধ্য হবে। এবং লক্ষ্য করে দেখবেন যে এবারে যে নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাতে ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রচণ্ডভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? যাতে আমেরিকার অস্ত্র ভারত কিনতে পারে। কারণ আমেরিকার এই যুদ্ধের ব্যবসা পৃথিবীতে আর ভালো চলছে না, কোনো রাষ্ট্র নিচ্ছে না। কেবলমাত্র এই ভারতের মতন একটা, যেখানে এরকম বিজেপি এবং তার পেছনের যে আসল চালিকা শক্তি আরএসএস এর মতো একটা ফ্যাসিস্ট দল, তারা ওই নেতানিয়াহুর সঙ্গে, ইসরায়েলের সঙ্গে আর ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে তারা একটা নতুন ধরনের একটা অক্ষ তৈরি করতে চাইছে। এবং তার ফলে আমাদের দেশের মানুষকে না খাইয়ে মারা হবে, এবং আমাদের দেশে যুদ্ধের অস্ত্র আমেরিকা আরও বেশি করে বিক্রি করতে পারবে। আর ভারতের অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়বে, ভারতের কৃষকরা একেবারে না খেতে পেয়ে মারা যাবে। তো বাবু, একটা জিনিস আজকে একটা খুব গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেটা ভারতের আত্মসম্মানের পক্ষে খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে যেখানে বলা রয়েছে যে ভারতের উপরে আমেরিকা নজরদারি চালাবে যে তারা তেল কিনছে কিনা ইরান থেকে। এই শব্দটা একদম এভাবেই আছে। এই নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের কয়েক মিনিটের দেখাচ্ছি আমি, যেটা আজকে কংগ্রেস তার প্রেস কনফারেন্সে অফিসিয়ালি এটা জানিয়েছে যে এই নজরদারি শব্দটা তো চোরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করে মেনে নিলেন নজরদারি শব্দটা। ভিডিওটা আপনারা প্রথমে দেখুন, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। आहा, रियायत मिल गई। ये दोस्ती होती है क्या? ये रियायत होती है कि दो थप्पड़ मारते थे, अब एक मार रहे हैं साहब, रियायत मिल गई, खुश हो रहे हैं, जश्न मना रहे हैं। और हमारे कुछ साथी मीडिया के एंकर देखो बड़े मुस्कुरा रहे हैं, देखो जी रियायत मिल गई। अरे 3% टैरिफ को बढ़ा के 50 करके फिर घटा के 18 कर दिया हुआ, आप चार्ट देख रहे हैं पीछे। तो आप खुश हो रहे हैं कि देखो 50 से 18 कर दिया? जी नहीं, 3 से 50 और 50 से 18, वो 3 भी इंपॉर्टेंट है, जिसकी वजह से आपकी अर्थव्यवस्था इतनी मजबूत हुई, वो आंकड़ा आप गायब कर जाएंगे। ये होता है स्पिनिंग, ये होती है मैनेजमेंट हेडलाइन की। अब एक कागज मैं आपको दिखाना चाहता हूं कि ये जो धमकी है, ये मुझे बड़ा अटपटा लगा, हम सबको बहुत दुख हुआ कि साहब अमेरिका अब हम पर नजर रखेगा। ये नजर किस पे रखी जाती है साहब? नजर तो चोर पे रखी जाती है। सीधे सीधे भारत को चोर बता रहा है अमेरिका, और प्रधानमंत्री जी खुश हो रहे हैं। प्रधानमंत्री जी चाहते हैं कि हम जश्न मनाएं, हम चोर हो गए हैं, हमें चोर साबित कर दिया गया। ये देखिए कि हम रूस से तेल खरीदेंगे या नहीं खरीदेंगे, उस पर नजर रखी जाएगी, और अगर खरीद लिया तो फिर से हम पर टैरिफ डाल दिया जाएगा। ये क्या हमारा रिश्ता है अमेरिका से कि हम पर नजर रखेगा अमेरिका, और हम रखने देंगे नजर?
और इसके लिए कहा जा रहा है कि ढोल बजाइए, नगाड़े बजाइए, खुश हो जाइए, डील हो गई। हम इस आदमी को, आप लोग, हम तो नहीं, आप में से कुछ लोग इसको लीडर मानते थे, हम तो कहते थे लीडर तो नहीं है, चलो डीलर होगा, और ऐसी डील लाया। तो ना लीडर है ना डीलर है, ये है क्या? ये नरेंद्र मोदी क्या है? लीडर तो नहीं था कभी, न था, न हो सकता है, न है। প্রথম দেখলেন ভিডিওটা আপনি। এবার বলুন, এই যে কংগ্রেসের যে অভিযোগ, এই যে নজরদারির শব্দটা, আপনি চুক্তিটা দেখেছেন, তার মধ্যেও এই কথাটা রয়েছে। তো এইটা ভারতের আত্মসম্মানের ক্ষেত্রে কংগ্রেস যে অভিযোগটা তুলেছে, সেটা কতটা তার যৌক্তিকতা আছে? একেবারে সম্পূর্ণ যৌক্তিকতা আছে। কোনো রাষ্ট্রকে রাষ্ট্রকে এরকম কথা বলার মানেই হচ্ছে সেই রাষ্ট্রকে সারা পৃথিবীর সামনে তার সম্মানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা, যে ভারতের আত্মসম্মান বলে কিছু থাকবে না, আমেরিকা যা বলবে ভারত সেটা করতে বাধ্য হবে। আজকে রাহুল গান্ধী সেই কথা বলেছেন, এবং আজকে কংগ্রেসের একজন মুখপাত্র, শীর্ষস্থানীয় মুখপাত্র পবন খেরা, তিনি এই কথাগুলোই বারবার এই করে পবন খড়ের কথাটাই আমি, ভিডিওটাই আমি আপনাকে বললাম। কি সাংঘাতিক কথা! আমার দেশ কোন দেশ থেকে কোন জিনিস কিনবে না কিনবে আমেরিকা বলে দেওয়ার সেটাকে। অর্থাৎ আমেরিকা এই আদানি আম্বানির তাদের ওপরে এত মারাত্মক ধরনের অভিযোগ আছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে নানান রকমের আন্তর্জাতিক তদন্ত হচ্ছে। আদানির সম্পদ যেভাবে মোদির আমলে একেবারে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, তার উৎস কি, কিভাবে সে এগুলো করলো, কোথায় কোথায় সে সে জালিয়াতি করেছে, কোথায় কোথায় সে ভয়ঙ্কর দুর্নীতির আশ্রয় নিয়েছে। আমি তো দেশ থেকে যে লক্ষ কোটি টাকা নিয়ে যেসব গুজরাটি বেনিয়ারা পালিয়ে গেছে তাদের কথা আমি ছেড়েই দিলাম, তাদের তো আর কোনোদিনও ফিরিয়ে আনাও যাবে না, সেই কালো টাকা কোনোদিনও উদ্ধারও হবে না। কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে আদানি ওপরে যত রকমের অর্থনৈতিক অপরাধের তদন্ত হচ্ছে, এবং হিন্ডেনবুর্গ রিপোর্টের কথা আপনারা সবাই জানেন, যে তাতে যেভাবে আদানির অর্থনৈতিক অপরাধের একেবারে লিস্ট ফাঁস হয়ে গেছে, সেই আদানিকে বাঁচানোর জন্যে, আম্বানিকে বাঁচানোর জন্যে, কারণ মনে রাখতে হবে যে আম্বানির, মুকেশ আম্বানির নিজের অর্থনৈতিক অপরাধ তো অসংখ্য রয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার ওই অনিল আম্বানির নামও ফাইলসে আছে। সুতরাং সেটার কথা ভীষণ আমাদের ভাবে মনে উঠে রাখতে হবে। এসছে। এই উঠে রিসেন্টলি এসছে। আপনি যেটা কয়েকদিনের মধ্যে যেটা উঠে এলো, সেটা তো তিনি প্রায় তিনি দাবি করেছেন, আমরা জানি না সত্যতা, যে তিনি ভারতের, মানে প্রধানমন্ত্রীর মোদির দূত হিসেবে কাজ করতেন এপস্টিনের কাছে, এবং তিনি এপস্টিনের সেটা সঙ্গে, ক্লেম এবং করেছেন, এটা ক্লেম করেছেন যে আমি হ্যাঁ, মোদির হয়ে কথা বলছি। মোদির হয়ে আমি কথা বলছি, কি সাংঘাতিক কথা! অনিল আম্বানি কে? সে মোদির হয়ে, ভারত সরকার হয়ে কেন সে এপস্টিনের সঙ্গে কথা বলবে? এপস্টিন কে? এপস্টিন একটা নরপিশাচ, সে একটা যৌন কেলেঙ্কারি অপরাধী, সে শিশু পাচারকারী, সে মানে যে অপরাধ সে করেছে, যে তার মানে লিস্ট আপনাদের সামনে আমি বলতে চাই না, কারণ এমন এমন অপরাধ করেছে যে যেগুলো মুখ ফুটে বলতে আমার লজ্জা বোধ হয়। মানে অল্প সব বয়সী থেকে কম ছেলে মেয়েদের বয়সীদের উপরে যত রকম নিগ্রহ করা যায়, যত রকম খারাপ নিগ্রহ করা যায় মেয়েদের, যেভাবে যত রকম ভাবে অবিশ্বাস্য, ব্যবহার করা যায় সে অবিশ্বাস্য। করেছে সে। এবং তাদেরকে ট্রাফিক করা হয়েছে, তাদের পাচার করা হয়েছে, এবং তারপরে যে সমস্ত অপরাধের কথা আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা এপস্টিন ফাইলসে যেগুলো এখন ফাঁস হয়ে গেছে, মনে রাখতে হবে 2000 ভিডিও ফাঁস করতে বাধ্য হয়েছে এই ট্রাম্প, কিন্তু প্রথমে কিছুতেই এপস্টিন ফাইলসকে এক্সপোজ করতে দিতে চাইছিল না। তারপরে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের নির্দেশে সে, সাংবিধানিক নির্দেশে সে এপস্টিন ফাইলস ফাঁস করতে বাধ্য হয়েছে। তাতে 2000 ভিডিও ফাঁস হয়ে গেছে, 13,000 ছবি ফাঁস হয়ে গেছে, এবং 3 লক্ষ পাতার ডকুমেন্ট ফাঁস হয়ে গেছে, যেগুলো এপস্টিন রেখে দিয়েছিল পৃথিবীর বড় বড় তাবড় তাবড় নেতা নেত্রী, রাজনৈতিক নেতা, প্রিন্স অ্যান্ড্রুর মতন লোক, যে বরাবরই এই সমস্ত ব্যভিচারের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে বহু জায়গায় জানা যায়। তারপরে বিল গেটস থেকে শুরু করে, তারপরে নরওয়ের একজন, তারপরে এই যে আমেরিকাতে ব্রিটেনের যে রাষ্ট্রদূত, আমেরিকাতে ব্রিটেনের রাষ্ট্রদূত মেন্ডেলসন,
তার নাম ছিল, তাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত করেছে তার নাম এপস্টিন ফাইলসে থাকার জন্য। এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, বেলজিয়ামের লোক, বড় বড় লোক, তারপরে আহ, মানে এমন কোনো সুইডেন, সুইডেন, লোক, নরওয়ে। সমস্ত সমস্ত এবং এর সঙ্গে মোদির নামও যুক্ত হয়েছে। কেন মোদির নাম যুক্ত হলো? যদি মোদির কোন রকম কানেকশন না থাকতো তাহলে সে সামনে সামনে সবাই সামনে সে সংসদে যে তার বিরুদ্ধে যে সঞ্জয় সিং যে অভিযোগ এনেছেন, প্রিয়াঙ্কা গান্ধী যে অভিযোগ এনেছেন, তার তার সেকে ডিফেন্ড করুক, সবার সামনে বলুক যে এই হচ্ছে আমার প্রমাণ, আমি ওখানে কোনো খারাপ কাজ করি, ওখানে কোনো রকম ডিল মেকিং এর কাজ আমি ওখানে করিনি, আমি এপস্টিনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনোদিন আমি সেখানে যাইনি। এই কথাগুলো তাকে সামনে এগিয়ে এসে সবার সামনে পরিষ্কার হবে। কারণ মানুষ যে প্রশ্ন করছে, আজকে ট্রাম্পের যে কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি, নারী ঘটিত কেলেঙ্কারি, রাস্তার মাঝখানে নিরীহ নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলার ঘটনা আমরা চোখের সামনে দেখেছি, তাতে আমরা শিহরিত হয়েছি। আমেরিকাতে, খোদ আমেরিকাতে যেখানে আমি থাকি, এই মুহূর্তে আমি কলকাতায় আছি কিন্তু আমি আমেরিকাতে নিউ ইয়র্ক শহরে থাকি, সেখানে ট্রাম্প টাওয়ার্সের সামনে হাজার হাজার ইয়াং ছেলেমেয়ে বিক্ষোভ করছে, তারা ট্রাম্পের পদত্যাগ চাইছে। ওয়াশিংটনে ট্রাম্পের বিক্ষোভ হয়েছে, হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। সমস্ত জায়গাতে লক্ষ লক্ষ মানুষ আজকে এই দানবের অপশাসনের বিরুদ্ধে, তার কেলেঙ্কারির বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে, তার অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছে। এই জিনিসটা ভারতে এই মুহূর্তে হওয়ার খুব বেশি দরকার আছে বলে আমি মনে করি। আপনার কি মনে হয় যে এই চুক্তির পরে, এই অন্তর্বর্তী চুক্তির পরে আপনি যে কথাগুলো বললেন যে ভারতের কৃষি অর্থনীতিতে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, এবং সেই সংখ্যাটা তো প্রায় 72 কোটি, এখনো পর্যন্ত আমাদের জনসংখ্যার অর্ধেক মানুষ তাতে এফেক্টেড হবেন। তারা কি রাস্তায় একবার তো নেমেছিলেন, তারা খুব বড়ভাবে আন্দোলন হয়েছে, যার ফলে মোদী সরকারকে সেই 3টে কালা কানুন তুলে নিতে হয়। আবার কি তাদের নামার কোনো রকম সম্ভাবনা আছে? আমি তাদেরকে আহ্বান জানাবো নামতে। আমি তাদেরকে, কারণ তাদেরকে বোঝাতে হবে যে তোমরা শেষ হয়ে যাবে, তোমাদের একেবারে সম্পূর্ণরূপে তোমাদের পেশা, তোমাদের চাষবাস, তোমাদের কৃষি খামার সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। কারণ তোমাদের জিনিস, কোনো কৃষি পণ্য বিক্রি করার কোনো বাজার বলে আর কিছু থাকবে না। তোমরা কোথায় বিক্রি করবে? সমস্ত জিনিস মোদি সমর্পণ করেছে যাতে আমেরিকা থেকে ভারতে সমস্ত রকমের কৃষি পণ্য আসে। ভারতে মানে বিশেষ করে যেটাকে বলা হয় এমএসএমই, অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ যে সমস্ত এন্টারপ্রাইজ আছে, ব্যবসা আছে, সেই তারা যে সমস্ত জিনিসপত্র উৎপাদন করে, ম্যানুফ্যাকচার করে, তাদের জিনিস পর্যন্ত তারা বিক্রি করার কোনো জায়গা পাবে না, কারণ আমেরিকা থেকে সমস্ত কিছু আসবে। এই যে জিনিসগুলো হতে চলেছে, ফলে ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এবং রিজার্ভ ব্যাংক, আপনি লক্ষ্য করেছেন হয়তো যে রিজার্ভ ব্যাংকের মতন একটা প্রতিষ্ঠান, তারা বলেছে যে 2027 আজকে জিনিসপত্রের দাম ভারতে যা আছে 2027 সালে তার দ্বিগুণ হয়ে যাবে। আজকের খবর। এই জিনিসগুলো, এগুলো যদি ভারত মানুষকে ভালো করে বুঝিয়ে বলা যায়, গদি মিডিয়া তো বলবেই না, এমনকি যে তথাকথিত মূলস্রোত যে সংবাদ মাধ্যম, যাদেরকে আমরা মূলস্রোত বলি, তারা সবাই, প্রায় সবাই তারা টাকা খেয়ে বসে আছে এবং তারা এই ধরনের যে আসল খবরগুলো তারা মানুষকে দেবে না। সুতরাং আপনার মতন যারা দায়িত্বশীল সাংবাদিক, আপনার মতন যারা আছেন সারা ভারতে, এই যে ধরুন এই পবন খেরা যে চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, বা বিভিন্ন জায়গাতে এই যে ধ্রুব রাঠি আছেন, বা এই যে রবিশ কুমার, এই ধরনের যত ইন্ডিপেন্ডেন্ট আপনাদের মতন সৎ সাংবাদিক আছেন, আপনাদের দায়িত্ব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার নামে ডক্টর পার্থ ব্যানার্জি। আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি, আপনারা সবাই মিলে চেষ্টা করুন মানুষকে বোঝাতে যে কি ভয়ঙ্কর দিন আসছে, এবং তার পিছনে প্রধান রেসপন্সিবল হচ্ছে আমাদের দেশের যারা শাসন ক্ষমতায় আছে, তারা ট্রাম্পের কাছে কিভাবে আত্মসমর্পণ করেছে। তো একটা কথা উঠছে, সেটা হচ্ছে যে শুধু কৃষি ক্ষেত্রই নয়, আপনি যেমন বললেন এমএসএমই তার সঙ্গে যুক্ত আছে, যারা ছোট ছোট শিল্প করে, ইস্পাত ইয়েতে কারখানা আমাদের অনেক রকম আছে ছোট ছোট। এছাড়াও যারা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা যে ধরনের ব্যবসাগুলো করতে থাকে, স্টার্ট আপ, আইটি সেক্টরের বিভিন্ন চাকরি,
হ্যাঁ, সেখানে গিয়ে এই চুক্তির ফলে স্টার্ট আপের আমি দেখতে পেলাম যে এক খুব বড় আঘাত আসার সম্ভাবনা আছে। কেননা এখন নানা রকম যে চুক্তির যে যে সমস্ত শর্ত রয়েছে, এই অন্তর্বর্তী চুক্তি এর চূড়ান্ত কি রূপ নেবে আমরা জানি না, আরো ভয়ঙ্কর হবে কিনা। তো সেইটাতে তাদেরও তো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা, আমার আপনাদের মতো যারা ঘরের ছেলে মেয়েরা, যারা স্বপ্ন নিয়ে পড়াশুনো করছে বা এখন পড়াশুনোর শেষ পর্যায়ে আছে বা শুরু করতে চলেছে, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুটো কারণে। একটা হচ্ছে যে তাদের কোনো রকম কাজকর্ম পাওয়ার কোনো জায়গাই থাকবে না, কারণ সমস্ত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সমস্ত কিছু দখল করে নিচ্ছে। এবং আজকে আপনি যদি খবর নিয়ে দেখেন যে যে সমস্ত ছেলেমেয়েরা ইলেকট্রনিক্স মানে আইটি সেক্টরে যারা এতদিন কাজ করে এসছে, তারা সুযোগ পেলেই আইটি সেক্টর ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে কেউ রান্নার ব্যবসা করছে, কেউ ইউটিউবে রান্না শেখাচ্ছে, কেউ একটা ছোট দোকান করছে, কেউ বা অন্য কিছু করছে, তারা আইটি স্টার্টআপ ছোট সেক্টরে ছোট করার চেষ্টা করছে, হ্যাঁ। তারা থাকতে পারছে না। এবং তারা তাদের এমন উপরে এমন নিষ্পেষণ আসছে, অর্থনৈতিক নিষ্পেষণ, যে তারা অবসাদে আক্রান্ত হচ্ছে। এবং তাদের মধ্যে মানে নানান রকম রোগের প্রকোপ শারীরিকভাবে প্রচণ্ডভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, হ্যাঁ ঠিক। ইয়াং ছেলেমেয়েরা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছে। তারপরে তারা কোনো ফ্যামিলি করতে পারছে না, তারা বিয়ে করতে পারছে না, মানে তাদের জীবনের কোনো ভবিষ্যতের কোনো দিশা তারা খুঁজে পাচ্ছে না। এই এই যে আঘাতটা ভারতের উপর আসছে, এর জন্যে মানুষকে সতর্ক করে দেওয়া এই মুহূর্তে ভীষণভাবে দরকার। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই দানবের অপসারণ হোক। আমেরিকার ছেলেমেয়েরা, লক্ষ লক্ষ ছেলেমেয়ে রাস্তায় নেমে পড়েছে এবং সেখানে ট্রাম্পকে ইমপিচ করার চেষ্টা চলছে। যদি ট্রাম্পকে ইমপিচ করতে পারে এবং ট্রাম্পকে যদি সরিয়ে দিতে পারে, কেবলমাত্র তাহলেই আমরা এই মুহূর্তে এই ভয়াবহ অপশাসন থেকে আমরা বাঁচতে পারবো। আর ট্রাম্প এদিকে চেষ্টা করছে যাতে পৃথিবীতে নতুন ধরনের সমস্ত যুদ্ধ বাঁধানো যায়, সে ইরান আক্রমণ করার চেষ্টা করছে। ঠিক যেমন আমাদের দেশে বিপদে পড়লেই পুলওয়ামা আর পহেলগাম সৃষ্টি করা হয়, সেরকম আমেরিকাতেও ট্রাম্প বিপদে পড়লে, এবং ওদের ক্ষমতা আরও অনেক বেশি, ওরা যে কি করবে আর এরা যে এই দানবীয় শক্তি যে কোন রাস্তায় যাবে, আমি সত্যি বলছি, আমি ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে আমি প্রার্থনা করছি যে ঠাকুর আমাদেরকে এই বিপদ থেকে, মহা বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পার্থবাবু, আমার শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে। আপনি আপনি যেহেতু নিউ ইয়র্কে এবং আমেরিকায় বিভিন্ন শহরে আপনি ঘুরে বেরিয়েছেন, আপনি দেখেছেন, পীযূষ গোয়েল অনেকগুলো পণ্যের কথা বলেছেন, যেগুলো যার মধ্যে কলা আছে এবং আরো একটা পণ্য পণ্য আছে, যেগুলো আমাদের চাষিরা ওখানে বিক্রি করতে পারবেন। তাতে তার আমাদের চাষিদের বড় বাজার খুলে যাবে। তো আপনি কি আমেরিকার বাজারে মনে হয় যে সমস্ত পণ্যের কথা পীযূষ গোয়েল বললেন, এবং কলা সহ, ব্যানানা সহ বেশ কিছু পণ্য, তা আমেরিকার মানুষ আমাদের দেশের পণ্য কিনতে, খুব কৃষি পণ্য কিনতে খুব খুব আগ্রহী হবে? কিচ্ছু কিচ্ছু কিনবে না, কিচ্ছু কিনবে না, দুটো কারণে কিনবে না। এক হচ্ছে যে কলা বা এই ধরনের এগুলো হাস্যকর কথা, এগুলো হচ্ছে যে মানুষ তো এখানে খবর রাখে না, তাই জন্য মানুষকে মানে মাথায় মগজধুলোই করা তাদের মিডিয়ার সাহায্যে, আইটি সেলের সাহায্যে খুব সহজ। আমেরিকার পাশের দেশ হচ্ছে মেক্সিকো, এবং তার পাশের একটুখানি দক্ষিণে নেমে গেলেই 3 ঘন্টা 4 ঘন্টার দূরত্বে কোস্টারিকা, হন্ডুরাস, গুয়াতেমালা, সালভাডোর, এই ধরনের দেশ আছে, যেটা হচ্ছে কলার স্বর্গরাজ্য। আমরা নিজে কোস্টারিকাতে গেছি, হ্যাঁ, মাইলের পর মাইল ধরে কেবলমাত্র কলার বাগান। আমেরিকা কেন ভারতের কাছ থেকে কলা কিনতে যাবে? তাতে নিয়ে যাওয়ার খরচই তো অনেক বেশি, কেন আমেরিকা সেই খরচটা দেবে? এসব ছেলে ভুলোনো কথা। মাঝখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা বলছে যে ভারতে ইউরোপে নাকি, ইউরোপের গাড়ি ভারতে আসবে, দামি দামি পর্শে আর বিএমডাব্লিউ, ফেরারি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এগুলো নাকি আরে এইগুলো জেনে আমাদের কি হবে? কটা লোক পর্শে আর বিএমডাব্লিউ কিনতে পারবে, মার্সিডিজ বেঞ্চ কিনতে পারবে? আজকে ভারতের সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে, ভারতের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, ভারতের অল্প বয়সী ছেলেমেয়েরা অবসাদে আক্রান্ত হচ্ছে, এসআইআর করে মানুষের আইফোন সস্তা ভোটাধিকার হবে বলা হয়েছে হচ্ছে। আমেরিকার এই চুক্তির ফলে, ট্রেড ডিলের ফলে। আমাদের এখানে আইফোন সস্তা হয়ে যাবে অনেক। আইফোন সস্তা হয়ে যাবে? আইফোন কটা লোক কিনতে পারে? আইফোনের কি দাম? সবাই হুম। আমার এই এই যে আমার আইফোন, এই যে আমার আইফোন, আমি যদি এর দামটা বলি, এখন আমেরিকাতে এটা আমাদের পক্ষে কেনা সহজ, কারণ মোদির সৌজন্যে এখন 92 ভারতীয় রুপিতে 1 আমেরিকান ডলার। ফলে হুম। আমেরিকাতে এটা 92 ভাগ সস্তা। আজকে যদি আমেরিকাতে এইটার দাম যদি 1000 ডলার হয়,
তাহলে ভারতে সেটা এটার মানে $1,000 তো নয়, আরো বেশি একটা আইফোনের দাম। হ্যাঁ, ভারতে এটার দাম হয়ে যাবে প্রায় 1.5 লক্ষ কি 2 লক্ষ টাকা। কটা লোক সেই টাকা দিয়ে একটা ফোন কিনতে পারবে বলতে পারেন আমাকে? মোট কথা, পুরো জিনিসটাই একেবারে ধোঁকাবাজি, মগজ ধোলাই এবং সম্পূর্ণ মিথ্যা প্রচারের উপরে এই জিনিসটা চলছে। আর মোদিকে একেবারে ট্রাম্প একেবারে ব্ল্যাকমেল করে দিয়েছে, ইসরায়েল একেবারে ব্ল্যাকমেল করে দিয়েছে। এরপরে আমরা যে ছোট্ট বিষয়টা, আপনি যে এপস্টিন ফাইলের কথা বললেন, এখানে একটি খুব ইম্পর্টেন্ট মন্ত্রীর নাম বারবার করে সেই এপস্টিন ফাইলে আসছে, তার নাম হরদীপ সিং পুরী। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের মনে খুবই একটা 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 সংশয় দানা বেঁধেছে যে কেন হরদীপ সিং পুরীকে তার নিজে তিনি ব্যাখ্যা দিচ্ছেন না, এবং তার কাছে কোনো ব্যাখ্যা চাওয়াও হচ্ছে না। তিনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। এই বিষয়টা আপনার কি মনে হয়? এরা 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 ভারতের যে এখন যারা শাসন ক্ষমতায় আছে তাদের দূত হিসেবে বিভিন্ন জায়গাতে কাজ করে। আজকে ধরুন, মোদি নিজে সারা পৃথিবীতে এমন কোনো বোধহয় দেশ নেই যেখানে মোদি নিজে যাননি। হ্যাঁ, আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে কেন তিনি গেছেন তার কোনো উত্তর আমরা কোনোদিনও পাইনি, কেউ ব্যাখ্যা করেনি। মিডিয়াতে কখনো কেউ জানতে চায়নি যে আচ্ছা তুমি যে অমুক দেশটাতে গেলে, সেই দেশটাতে গিয়ে তুমি আমাদের জন্য কি আনলে। তুমি তো আর ওখানে বেড়াতে যাচ্ছ না, তুমি তো একটা দেশের টাকা খরচা করে সরকারি সফরে তুমি যাচ্ছ। তাহলে আমরা আশা করব যে তুমি যখন সরকারি সফরে গেছো, তাহলে তুমি দেশের জন্য সেই দেশ থেকে কিছু একটা উপহার আমাদের দেশের জন্য নিয়ে আসবে। তো এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে মোদি কেন এতগুলো দেশ এত বারবার করে সফর করেছেন। এখন এই যা যা বেরিয়ে আসছে তার থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি, কিন্তু সেটা কেবলমাত্র অনুমান, অনুমানের ভিত্তিতে কারুকে অপরাধী সাব্যস্ত করা উচিত নয় বা করা যায়ও না। আর এই হরদীপ সিং পুরী বা এই অনিল আম্বানির মতো লোকেরা, এরা এই মোদির এমিসারি হিসেবে বা দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে। আমরা সাধারণ মানুষ, আদার ব্যাপারই, আমরা তো জাহাজের খবর রাখি না। সেই জাহাজে যে কি ব্যবসা চলছে, হ্যাঁ সেটা কি মানে এসিএক্স ব্যবসা চলছে না কি ব্যবসা চলছে আমরা কিছুই জানি না, কিন্তু এপস্টিন ফাইলস একেবারে এমন একটা বীভৎস দানবীয় শক্তি লীলা খেলা ফাঁস করে দিয়েছে যে তার সঙ্গে যে যে যুক্ত আছে তাদের কারুকে আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না। আর ইংরেজিতে একটা কথা আছে, দে মাস্ট কাম ক্লিন। তাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে বলতে হবে যে কেন তারা এই ফাইলের সঙ্গে যুক্ত আছে বা তারা কি করছিল সেখানে, তাদের অ্যাক্টিভিটি আসলে সেখানে কি ছিল। এইটা জানার অধিকার যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা যে কোনো দেশের মন্ত্রী যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে, দেশের সম্মান তার সঙ্গে জড়িয়ে আছে। এটা কোনো ভারত আমেরিকা বলে কথা নয়, সারা পৃথিবীর কাছে আমাদের দেশের আজকে মোদির এপস্টিন ফাইলসের সঙ্গে যুক্ত থাকার খবর সারা পৃথিবীর কাগজে বেরিয়ে গেছে। সারা পৃথিবীর কাগজে, নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে, নিউ ইয়র্কারে বেরিয়েছে, ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে, আল জাজিরাতে বেরিয়েছে, বিবিসিতে বেরিয়েছে। সব কাগজে সারা পৃথিবীর লোক জানতে পেরেছে যে নরেন্দ্র মোদীর নাম এপস্টিন ফাইলসের সঙ্গে যুক্ত আছে। কত বড় একটা লজ্জার বিষয়। তাহলে দেশের মানুষের অধিকার আছে, যেমন রাহুল গান্ধী যেমন প্রশ্ন করেছেন বা পবন খেরা যেমন প্রশ্ন করেছেন, প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করেছেন, যে তুমি আমাদের কাছে সেই প্রশ্নের উত্তর দাও যে কেন তোমার নাম এর সঙ্গে যুক্ত আছে। ধন্যবাদ পার্থবাবু, খুব সুন্দর আজকে আপনি বিশ্লেষণ করলেন এরকম একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যার সঙ্গে দুটো ইস্যু অ্যাকচুয়ালি, আমার যেটার এই সঙ্গে একটার কথাগুলো সঙ্গে। বলতে, দাদা আমার এই কথাগুলো বলতে ভালো লাগছে না। আমি আমার এই দেশটাকে, আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি কেবলমাত্র বিবেকের তাড়নায় আমি এই কথাগুলো বলছি এবং কারুকে কোনো রকমভাবে অপরাধী দায়ী করছি না, কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই। আমি কেবলমাত্র হাজার মিডিয়াতে যে সমস্ত কথা বেরিয়েছে তার ভিত্তিতে আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিকই বললেন, এবং আমার আপনার যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সে তাদের ক্লিন হয়ে আসার জন্য তাদেরই প্রমাণ করতে হবে, এটা এই দায়তাস, কারণ সারা বিশ্বে এই এই নিয়ে আলোচনা চলছে, এবং ভারতবাসীর অবশ্যই এটা জানার অধিকার আছে যে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে যদি কোনো অভিযোগ ওঠে, তাহলে প্রধানমন্ত্রীকে নিজেই এগিয়ে এসে সেটা কেন তিনি মানুষকে, আমাদের জনগণকে যারা তাকে ভোটে নির্বাচিত করেছেন, তাদের কাছে কেন তিনি এটা প্রমাণ করবেন না, প্রমাণ দেবেন না।
নিজেকে। আমাদের রামায়ণে বলে সীতাকে নিজেকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল মা জানকীকে। অতএব সেখানে তার মতো মানুষকে যদি অগ্নি পরীক্ষা দিতে হয়, তাহলে প্রধানমন্ত্রীকে কেন সেই পরীক্ষা দিতে হবে না, এই প্রশ্ন তো উঠবেই। ধন্যবাদ পার্থবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদের জন্য দিলেন। এবং সেই সঙ্গে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন আসবে, অবশ্যই আসবে এটার পরে, তো সেই সমস্ত প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। এবং ভবিষ্যতে যাতে এরকম অনুষ্ঠান আরো নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। নমস্কার।